জামায়াত আমির যেটা বার্ষিক আয়ের একটা হিসাব তিনি দিয়েছেন হলফনামায়, তার মাসিক আয় হচ্ছে 30,000 টাকা। আর তিনি তার একটা সিলেট একটা ডুপ্লেক্স বাড়ি আছে, তার মূল্য নির্ধারণ করা হয়েছে 24 লাখ টাকা। আপনি এই তথ্যটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন? আবার যদি একটা প্রশ্নের সাথে যুক্ত করে দিই, রাজধানীতে 30,000 টাকা দিয়ে একজন বা ফ্যামিলি নিয়ে বসবাস করা কতটা সম্ভব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি চাচ্ছিলাম যে কেউ এই প্রশ্নটা করুক, প্রশ্নের উত্তরটা দিই। প্রথম জিনিস বলে দিই, আমিরে জামাত, জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন, যে আমিরে জামাতকে রাজনীতি করার জন্য দল তাকে বেতন দিবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মানে দলের পক্ষ থেকে বেতন বেতন দিবে। মানে দ্বিতীয় কথা হলো, উনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকেন না। এটাও বোধ হয় সবার জানা উচিত। ওনার ফ্যামিলি থাকে সিলেটে, ওনার ফ্যামিলি থাকে সিলেটে। এবং আর একটা জিনিস বলে দিই, গরমের মধ্যে আমার খুব গরম লাগতেছে, আমি খালি বারবার তাকাচ্ছি এসির দিকে, উনি এসি বন্ধ করে বসে আছেন। আমি, আপনি যেভাবে বসে আছে, আমি জামাত ওখানে বসে আছে, আমি এখানে বসে, আমি বারবার ওদিকে তাকাচ্ছি, আমার কি গরম লাগতেছে। তখন শোনেন, একটা মানুষ 30,000 টাকা বললেন না, উনি সারাদিন জানেন, আমি জানি না, আপনার বলে উনি একবেলা ভাত খান, উনি একবেলা ভাত খান। ওনার চলাফেরা যদি আপনি একদিন ওনার সাথে চলেন, ওনার ইনকাম মানে ওনার খরচের কথা লিখেছেন নাকি পুরো ফ্যামিলি? না, ওইখানে এখানে কথাটা হচ্ছে, আপনি জানেন কিনা, ওনার মেয়েরা ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, উনি ডাক্তার। এই কথাটা হঠাৎ করে আসলো, শোনেন, ইস্যু বানানোর জন্য। এটা আমি আপনারা সবাই জানেন এই প্রশ্নটা কে করছে। এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক সাহেব, এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন, সেটা আমি বলে দিচ্ছি। বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য। কারণ জামাতের আমির নিয়ে যখন 30,000 টাকার কথা উঠছে, তখন জামাতের যারা আছেন তারা পা ফেলবেন, তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে। এই যে বিভাজনের রাজনীতির জন্য কিন্তু এই পারভেজ সাহেবকে ইন্ডিয়া ইউজ করছে। এখানে এটা কথা না। আপনি একটা জিনিস বলেন, একজন ডাক্তার, উনি একটা পার্টি করেন এবং জামাতের ভাই ভালো জানে, ক্যাডার ভিত্তিক দল, খালি জামাত ইসলাম না, কমিউনিস্ট পার্টিও, তারা কিভাবে চলবে, তাদের খাওয়া দাওয়া কিরকম হবে, এইটা পার্টি হচ্ছে তাদেরকে দেয়। দ্বিতীয় যে জিনিস, জামাত ইসলামের পার্টিতে তারা বেতনভোগী, এই জন্য এটা কিন্তু ফুল টাইম, ওরা কিন্তু পার্ট টাইম না। আমি যার ব্যারিস্টার, আমার একটা প্রফেশন, আর আমি যে জামাতের প্রফেশনই হচ্ছে সে কি রোকন এবং ফুল টাইম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এবং তার জন্য 30,000 টাকা যদি বলে থাকে, আমার ব্যক্তিগত, আমি তার সাথে চলে যত দেখছি, তার 30,000 টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, মেয়েরা, এই যে তাহের ভাইয়ের কথা, তাহের ভাইয়ের তো নিজের ইনকাম নাই, তার ওয়াইফের ইনকাম, তার ওয়াইফও ডাক্তার। তা আমার ফ্যামিলিতে যদি আমি ঘোষণা দিচ্ছি আমার 30,000 টাকা কামাই। এবং এই আরও একটা জিনিস বলি, ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেও ডাক্তার, উনি আর ওনার ওয়াইফ। এবার আরও একটা জিনিস শোনেন, ওনার ওয়াইফ 2001 সালে এমপি ছিল, এবং উনিও হচ্ছে জামাত ইসলামের মহিলা উইংসের পদধারী। তাহলে দুইজন মানুষ, দুইজনে জামাত ইসলামের ফুল টাইম কর্মকর্তা, তাদের টাকাটা খরচ হবে কোথায় থেকে? এখন দ্বিতীয় একটা জিনিস বলি, এইখানে এই ইন্টেনশনটা সবসময় বড়, যে এই কথাটা বলে একটা মানুষের অ্যাসানিসেশন করতে চাচ্ছেন না, এখানে বিএনপি এর জামাতের মধ্যে আপনি ডিসটেন্স তৈরি করতে চাচ্ছেন। সো আমি আপনার মাধ্যমে সবাই, সমস্ত জামাত যারা ডিসটেন্স তৈরি করতে চাচ্ছি নাকি? আপনাকে কথা বলিনি, আমি বললাম জামাত ইসলামের কারো এই ফাঁদে পা দেওয়া হবে না। জামিরে জামাতের 30,000 টাকা বলছে, অতএব এটা তারেক জিয়া রহমান সাহেব কোথায় টাকা পান, কিভাবে এত টাকা দেন, এই দিকে যাওয়াই দেওয়া হবে না, সুযোগ তৈরি করে এটা করতে দেওয়া যাবে না। আমি মনে হয় প্রশ্ন উত্তর পেয়ে গেছি। আরেকটা প্রশ্ন, যেহেতু অনেকগুলো প্রশ্ন, তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর একটা রাজনৈতিক পরিস্থিতি অনেকে বলছে বিএনপির দিকে ঝুঁকে গেছে মানুষ, বিএনপি যেদিকে শক্তি সেদিকে মানুষ ঝুঁকে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে জামায়াতের সমীকরণটাও কি চেঞ্জ হয়েছে নাকি? কারণ জামায়াতের আমির দেখা করে তিনি বলছেন নির্বাচনের পরে তারা আবার বসবেন একই ইস্যুতে, সরকার কিভাবে গঠন করবে। ওটা যদি এভাবে ধরি যে জাতীয় সরকার গঠন করার পক্ষে চলে আসছেন, জামাত কি ভয় পেয়েছে? আচ্ছা, প্রথম কথা আপনাকে বলে দিই, যখন উনি লন্ডনে ফেব্রুয়ারি মাসে আমিরে জামাত তারেক রহমানের সাথে দেখা করছিলেন, তখনও কিন্তু উনি জাতীয় সরকারের কথা বলছিলেন। এবং আর একটা জিনিস দেখেন, উনি বক্তব্য মানে বিএনপির কোনো এক ভাই বক্তব্যে বলছিলেন আমরা জামাত ছাড়া জাতীয় সরকার গঠন করবো। আর জামাত ইসলাম তার কোন সমাবেশে বলছিল আমরা সবাইকে নিয়ে করব, যে ভাই আমাদেরকে নিতে চায় না, মানে এইভাবে স্পষ্ট করে বিএনপিকে নিয়েও আমরা করবো। সো আজকে তারেক রহমানের সাথে যে দেখা করে যেটা বলছে, এটা নতুন না। দ্বিতীয় কথা, দেশের স্ট্যাবিলিটির জন্য আগামী 5 বছর আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। আর আপনার প্রশ্নের একটা জিনিস বলি, আপনি দুইটা জিনিস দেখেন, আপনি 300 ফিটের জনসভাকে দেখেন আর জানাজাকে দেখেন। 300 ফিটের জনসভার জন্য 10টা ট্রেন ফ্রি দিছিল, অনেক হাজার হাজার বাস দেওয়া হয়েছে, কিন্তু ভালোবাসার যে উপস্থিতি, আমি কিন্তু ঠাকুর ভাইকে কিন্তু অ্যাডপ্ট করিনি, যে বেগম খালেদা জিয়া তো মানুষের হৃদয়ের মণিখোটায় বসে আছেন, সেই জায়গাতে আপনি কেন? আমি তো বলতে চাই, আমি তো জামাত ইসলামকে সমর্থন করি, কিন্তু তারপরও ওই জানাজাতে আমিও গেছি। এবং আমিও কি করতেছি, যেহেতু ভারতীয় আধিপত্যবাদের জায়গায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এক, সেই জন্য আমি কিন্তু আপনার প্রথম উত্তরে বলছি যে যদি
তারেক রহমান এই চিন্তা করে থাকে ভারতের সমর্থন ছাড়া আমি ক্ষমতায় যেতে পারবো না, তাহলে তার কেন বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে? কারণ এটাই দেশের জনগণ মেনে নিবে না। এবং শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, এটাই প্রমাণ হয়েছে ভারত কাউকে এদেশে ক্ষমতায় চিরজীবন রেখে দিতে পারবে না। আর সম্মতার ভিত্তিতে আমাদের সম্পর্কটা হতে হবে। জি, আমি আপনার ধন্যবাদ। আমি মোশাররফ আহমদ ঠাকুরের কাছে যেতে। মোশাররফ আহমদ ঠাকুর, এই কয়েকদিনের ঘটনা আমরা দেখেছি যে যাদেরকে কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজনকে গ্রেফতার করা হয়েছে, যেটা শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণের জন্য। কিন্তু এরপরে দেখলাম তারা আন্দোলন করে তাকে অনেকটা মুক্ত করে নিয়ে যাওয়া হয়েছে মাহাদিকে। কিন্তু সেই ফেসবুকে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দেওয়ার কারণে আমরা দেখছি আনিস আলমগীর এখন জেলে। এই প্রশাসনের কি জায়গা দ্বৈত নীতি কেন, আপনার কি মনে হয়? আমি প্রথমত আমি কোনো সাংবাদিককে কথা বলার জন্য যতক্ষণ পর্যন্ত আমি মনে করি না কোনো ব্যক্তিকে গায়ে টাচ না করছে, আমি মনে করি না কথা বলার জন্য কাউকে গ্রেফতার করা উচিত। এক নম্বর, কথা বলার মধ্যে যদি ফৌজদারি যে অপরাধের যে কতগুলো উপাদান আছে এগুলি না থাকে, তো আমি আনিস আলমগীর সাংবাদিক মানুষ, সে বলছে, তো আমি তো মনে করি না, এখনও আমি মনে করি যে আওয়ামী লীগের যারা শুধুমাত্র খুন খারাপি লুটপাট ফৌজদারি অপরাধে লিপ্ত ছিল এদের ধরবে, জেলে দেবে। আর বাকি যেটা শুধুমাত্র রাজনৈতিক দর্শন রাজনৈতিক বিশ্বাস চর্চার জন্য কাউকে জেলে দেওয়ার দরকার আছে আমি মনে করি না। এক নম্বর, কারণ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেয়। সরকার বলছে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। এক, আসুন। দুই নম্বর হচ্ছে যে, আর যেহেতু আমার বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, আমার 37, 38, 39 অনুচ্ছেদ এখনো বহাল আছে সংবিধানের, এইগুলি হচ্ছে আমার সংবাদপত্রের স্বাধীনতা। 39 বাক ব্যক্তি বিবেকের স্বাধীনতা। তো বিবেকের স্বাধীনতার জন্য কাউকে এইভাবে বিনা বিচারে নিয়ে কেউ অ্যারেস্ট হতে পারেন। 506, 501 থেকে 6 পর্যন্ত মানহানিকর যদি কোনো ঘটনা হয়ে থাকে, এই পুরোটাই বেইলেবল সেকশন, পুরোটাই বেইলেবল। তো গেল, আমি মনে করি যে গুরুতর অপরাধের জন্য বেল দেওয়া যেতে পারে, বেল তো হইতেই পারে। যেমন সে আপনি শায়েস্তাগঞ্জের